পরিণত হয়ে যায়। যদি এগুলোকে মানুষের মতামত প্রদানের জায়গা যদি না ঠিকঠাক করে দিতে পারা যায়, তাহলে আমার মনে হয় কোটি কোটি টাকা খরচ করে এই ধরনের উপনির্বাচনগুলো না করাই উত্তম। এর পরিবর্তে অন্য কোনো পন্থা নেওয়া দরকার। কারণ ট্যাক্সের টাকাই নির্বাচন হচ্ছে, মানুষের গণতান্ত্রিক উৎসব বলছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মানুষ গণতান্ত্রিক উৎসবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে নিজস্ব মতামত রাখতে পারছে না, সেখানে ভোট লুট হয়ে যাচ্ছে। ভোট লুটটা আটকাতে পারছে না নির্বাচন কমিশন। আজকে যতটুকু খবর পেয়েছি নির্বাচন কমিশন ব্যর্থ। সন্ধ্যাবেলায় কি করবে? বড় বড় ভাষণ দিয়ে দেবে হয়তো যে না সব শান্তিপূর্ণ ছিল। অলরেডি আমরা 11টা বুথের জন্য রিপোলিং এর আমরা অ্যাপ্লিকেশন করে দিয়েছি। সেই বিষয়টা বললাম তো, আমাদের উপনির্বাচনের মধ্যে আপনারা একটা প্রার্থী দিচ্ছেন, কি ভাবলেন এবারে যে ফল নিয়ে কি ভাবছেন? দেখুন, 6টা জায়গায় যে উপনির্বাচন হচ্ছে শাসক বিরোধী ভোট হবে। 100% আমরা নিশ্চিত যদি মানুষ ভোটের পূর্ণ স্বাধীনতা পায়, দেয়নি তো পূর্ণ স্বাধীনতা, আটকে দিচ্ছে, বুথের এজেন্ট দিতে দিচ্ছে না, তাহলে 6-0-তে শাসক পরাজিত হবে। স্যার, শ্যামপুর দাঙ্গায় 18 অধিক সংখ্যালঘু ভাইদের কেস কি বলবেন? দেখুন, এই বিষয়টা নিয়ে অনেক ভাবা দরকার, অনেক বোঝা দরকার। তৃণমূলের সরকার যেখানে 67-র অধিক মুসলিম ছেলের নামে মামলা দিল, হ্যাঁ যারা দোষ করেছে, দোষী যদি হয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। যেখানে একটা এই ধরনের পরিবেশ, দুটো সম্প্রদায়ের মধ্যে একটা মতনৈক্য হয়েছে, মনোমালিন্য হয়েছে, একটা হিংসা হয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী গিয়ে কিভাবে অ্যাক্সেস পায় এটা বুঝতে হবে। বৃহত্তর সমাজের কাছে বলছি, শুধু মুসলিম নয় সমগ্র সমাজের কাছে বলছি, দাঙ্গা খেলা এরা খেলতে চাইছে এদের ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য। একটা বিজেপির লাভ হবে, একটা তৃণমূলের লাভ হবে। নাহলে শুভেন্দু অধিকারীকে সেখানে সহজে যেতে পারছে কিভাবে? গার্ডের নিচে একটা মতনৈক্য হচ্ছিল, সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছে গেল, গিয়ে ভড়কাওয়া ভাষণ দিচ্ছে, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। শ্যামপুরের আমি সংখ্যালঘু থেকে সংখ্যাগুরুদের উদ্দেশ্যে বলবো, শ্যামপুরের একটা ঐতিহ্য ইতিহাস আছে, সেটাকে কোনোভাবেই নষ্ট হতে দেবেন না। তারা যদি সমাজ বিরোধী আমাদের মধ্যে হিংসা ছড়াতে চাই, সেটাকে আমরা দায়িত্ব নিয়ে সেটাকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করব। তবে শ্যামপুরের কথা বলি, শ্যামপুরে যে দাঙ্গা বলছেন, যে হিংসা বলছেন, এর সাথে তৃণমূল জড়িয়ে আছে। ওখানকারের বেশ কিছু তৃণমূলের লিডার এইটাকে ভড়কাওয়া দিয়েছে। কারণ সেটা আমি বলে দিচ্ছি, আগামী দিনে ওখানকারের 2026-এ এমএলএ পদ কে পেতে পারে, এমএলএ পদের দৌড়ে ওখানকারের ভূমিপুত্র একটা সম্প্রদায়ের ছেলে উঠে আসছে, তাকে ডাউন করার জন্য এই একটা খেলা চলেছে। এটা টু দা পয়েন্ট বলছি। এবার ওখানকারের যারা রাজনীতি করছেন, সমগ্র এলাকার রাজনীতি যারা করছেন, তারা একটু ভাববেন যে কিভাবে রাজনৈতিক ক্যারিয়ারগুলোকে শেষ করার জন্য কিভাবে এই দাঙ্গার দিকে টান করিয়ে দিচ্ছে। শুভেন্দু অধিকারী বলে গেলেন যে এর জন্য দায়ী শুধু গুলশান মল্লিক। কোন ব্যাপারটা হচ্ছে তো কে বলে গিয়েছিলেন? দেখুন, শুভেন্দু অধিকারীকে তো গুলশান মল্লিক নজরে আসবে, ও আর কোন খান নজরে আসবে, এটা আসবে। শুভেন্দু অধিকারীকে অন্য কেউ নজরে আসবে না। শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি তো এক এজেন্ডা নিয়ে চলছে। শুভেন্দু অধিকারী তো এসে বলবেন এখানে মমতা ব্যানার্জির দল দায়ী। মমতা ব্যানার্জির দল দায়ী হলে তার ধর্মের বিগতটা বাড়বে না, ওদের ভোট ব্যাংকটা ঠিক হবে না। এখানে গুলশান মল্লিকের নাম নিলেই একটা ধর্মীয় টান নেবে, তোরা করছে। আমার প্রশ্ন তারও একটু আগে, শুভেন্দু অধিকারী এখানে বলার জায়গাটা দিচ্ছেটাকে, শুভেন্দু অধিকারী এনে বলার জায়গাটা দিচ্ছে মমতা ব্যানার্জির সরকার। আমরা কোনো জায়গায় গেলে 144 নিয়ে আটকে দেয়। আমি আমার বিধানসভায় যাচ্ছি, বলছে 144 তুমি যেতে পারবে না, আটকে দিচ্ছে। আর শুভেন্দু অধিকারী সামনে পুলিশের স্কোয়াড করে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিয়ে নিয়ে গিয়ে শ্যামপুরে পৌঁছে দিচ্ছে। এটা বুঝতে হবে আমাদেরকে যে এটা চাইছেটা কি। গার্ডেন দিচ্ছে, ক্যালকাটা পুলিশ সামনে স্কোয়াড করছে, পাইলট কার দিচ্ছে, আর শুভেন্দু বাবুকে বলছে আসুন এসে দিত ভড়কাওয়া ভাষণ দিন। ওখানে ফিরাদ হাকিমের নামে 4টে বলুন, এখানে গুলশান মল্লিকের নামে 4টে বলুন। আমি গুলশান মল্লিক ফিরাদ হাকিমদের বলবো, বোঝার টাইম হয়েছে। যে গুরু দুধ দেয় তার লাঠি খাই এরা বলে। যখনই দুধ দেওয়া বন্ধ হয়ে যাবে ফিরাদ হাকিমের, যখনই গুলশান মল্লিকের দুধ দেওয়া বন্ধ হয়ে যাবে, তখনই কিন্তু বাজারে তুলে বিক্রি করে দেবে। তিহার জেল মালে আলে প্রেসিডেন্সি জেলে কিন্তু এই মমতা ব্যানার্জি সরকারই রেখে দেবে। এখনো সজাগ সতর্ক হয়। এই মঞ্চে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা ভাই? আমার এটাই তো, আজকে রক্তদান শিবির তিলোত্তমার স্মরণে আরজিকরের যে ঘটনা ঘটেছে সেটা ভুললে চলবে না। তাদের বিচারের জন্য সোচ্চার থাকতে হবে আমাদেরকে। সে যে খুন হয়েছে আমাদের জন্য হয়েছে, আমাদের হয়েছে নি কথা বলছিলেন। আমাদের সাথে যে অন্যায় হতো সেটা নিরসন করার জন্য খুন হয়েছে, তারপরে তাকে ধর্ষণ করা হচ্ছে। একটা বার্তা যেটা ভুললে চলবে না। দ্বিতীয় হচ্ছে রক্তদানের গুরুত্ব কি, রক্তদান করতে হবে এবং রক্তদান নিয়ে সরকারকে নির্দিষ্ট একটা
রক্ত দিয়ে সরকারকে নির্দিষ্ট একটা পলিসি আনতে হবে। দেখুন, নৈহাটির যে ঘটনা ঘটেছে সম্ভবত একজন মারাও গিয়েছে গুলিতে, তো এটা কোনোভাবেই কাম্য নয়। সত্যি অবাক লাগছে আমার, বিভিন্ন রাজ্যে আপনি চলে যাবেন, ভোট হয়ে যায়, সরকার চেঞ্জ হয়, কোনো হিংসার খবর পাওয়া যায় না। আর আমাদের এখানে সামান্য উপনির্বাচনে মানুষ খুন হয়ে যাচ্ছে, হিংসা হচ্ছে, মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি? না আমাদের রাজ্য প্রশাসন, না নির্বাচন কমিশন হিংসা আটকাতে পারছে না। কেন হিংসা আটকাতে পারছে না, না হিংসা আটকাচ্ছে না? এই প্রশ্নটা আমি সাধারণ মানুষকে মিডিয়ার মাধ্যমে তুলে ধরলাম। বাজারে আলু পেঁয়াজের কোনো রকম মূল্যের দাম বৃদ্ধি হচ্ছে, এই নিয়ে কি বলবেন? ওই তো 1200 টাকা 1000 টাকা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, মায়েদের হাতে দিচ্ছে 1200 টাকা, আর 200 টাকায় সরিষার তেল কিনতে হচ্ছে, 100 টাকার কাছাকাছি পেঁয়াজ কিনতে হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। 1000-1200 দিচ্ছে, কিন্তু 1000-12,000 আবার উল্টোভাবে নিয়ে নিচ্ছে। তো বিজেপির ভোট প্রচারে কি মিঠুন চক্রবর্তীর মানবিক নিয়ে কি বলবেন? ভাই, রাফায়েলের ফাইল যদি আমার ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে চুরি হয়ে যেতে পারে, এত ওখানে ডিফেন্স ডিপার্টমেন্ট মানে বুঝতে পেরেছেন? আর মিঠুন চক্রবর্তীর মোবাইল আপনার স্টেজ থেকে চুরি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আমাদের এর থেকে বড় আলোচনা করতে হবে রাফায়েলের ফাইল কে চুরি করলো, কে আটকাতে পারলো না কেন, এই নিয়ে আমাদের চর্চা করা দরকার। শুভেন্দু অধিকারী অমিত শাহকে পাশে বসিয়ে 70% মুসলিমদেরকে পুঁতে দেবো বললেন, এই বিষয়ে আপনি কি বলবেন? হুমায়ুন কবিরের বিরুদ্ধে আগে যদি রাজ্য সরকার ব্যবস্থা নিত, তাহলে এই দিন বলা সময় মানে দেখতে হতো না, সাহস পেত না এই দিন বলার। হুমায়ুন কবিরকে বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা না নেওয়ার জন্য আজকে মিঠুন চক্রবর্তী বলার সাহস পাচ্ছে। তো আমার প্রশ্ন এটাই, রাজ্য সরকার কি করছে দেখছে শুধু, না ভেন্ডি বাজছে? রাজ্য সরকারের উচিত হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আমায় যতটুকু রাজনৈতিক জ্ঞান হচ্ছে এটা ব্যবস্থা গ্রহণ করবে না। কারণ হুমায়ুন কবিরকে দিয়ে বলে 30% মুসলমানটাকে এক জায়গায় রাখতে হবে, আর মিঠুন চক্রবর্তীকে দিয়ে বলিয়ে 70% হিন্দু ভোট আলাদা জায়গায় রাখতে হবে, দুটো ভোট ভাগ করে রাখতে হবে। দুটো ভোট ভাগ করে রাখলেই দুজনের লাভ। এ করবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেই তো কাজ শেষ, হিংসা হবে না। কিন্তু হিংসা না হলে এরা ক্ষমতায় টিকে থাকবে কি করে? এরা কিভাবে এদের রাজনৈতিক দোকান